ফারজানারা হোটেলে ঢোকার পর আমি আর মিশা তাড়াতাড়ি করে রিসিপশনে গেলাম, কিন্তু ততক্ষণে ওরা হোটেলের কোনো একটা রুমে চলে গেছে। মিশাত রিসিপশনে থাকা লোকটিকে ভাব নিয়ে বলল, একটু আগে একটা ল্যাম্পোস্ট টাইপের ছেলে আর একটা মুলার মতো মেয়ে এসেছে, তাদেরকে কোন রুমে জায়গা দিয়েছেন বলুন তো। লোকটি একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, সরি ম্যাম। আমি রেগে মিশাতের মাথায় একটা গাঁট্টা মেরে বললাম, চুপ থাক তুই, বিড়ালের ছানা। তারপর আমি অনেক ভদ্রভাবে লোকটিকে বললাম, এক্সকিউজ মি, একটু আগে কি এখানে দুটো ছেলে মেয়ে এসেছে? মেয়েটা কালো রঙের টপস পরেছে। জি জি, এসেছে। ও গ্রেট। তা তারা কত নাম্বার রুমে উঠেছে? লোকটি প্রথমে আমাদের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আপনাদের কি দরকার? তখন আমি আর একটু সাবলীল হয়ে বললাম, আসলে মেয়েটা আমার ছোট বোন হয়, বুঝলেন তো। বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। কি আর বলবো, ছোট মানুষ তো। আর ওই যে সাথের ছেলেটাও, ও আমাদের ভাই হয়। হে হে। বাহ, কি সুন্দর করে একটা সম্পর্ক বানালাম, ভাই বোন। আমার জঘন্য অভিনয়ের বানোয়াট কথা লোকটা মনে হয় বিশ্বাস করলো, তাই সে বলল, ওনারা তো 152 নম্বর রুমে গেছে। আমি হেসে লোকটাকে ধন্যবাদ জানালাম। দোতলা, 152 নাম্বার রুম। আমি আর মিশাত রুমটার সামনে এসে দাঁড়িয়ে আছি। মিশাত আমাকে বলল, ওরা তো নিশ্চয়ই আমাদের জন্য আর দরজা খুলে রাখেনি, এইবার ওদেরকে হাতে নাতে ধরবো কিভাবে? আমি অন্যমনস্ক হয়ে বললাম, সেটাই। কিন্তু পরে বুঝতে পেরে চোখটা বড় বড় করে মিশাতের দিকে তাকালাম। মিশাত বুঝতে না পেরে ভুরু উঁচু করে বলল, কি? আমি ওভাবেই বললাম, তুই কি আজকে ফারজানাকে ধরতে এসেছিস? হ্যাঁ তো। আমার এইবার ইচ্ছে করছে 10তলা বিল্ডিং এর ছাদ থেকে মিশাতকে ধাক্কা মেরে ফেলে দিতে, অথবা স্যানিটাইজার খেয়ে আত্মহত্যা করতে। নিজের অদম্য রাগ নিয়ন্ত্রণ করে আমি দাঁতে দাঁত চেপে মিশাতকে বললাম, মিশাত বেবি, শোনা আমার, এত তাড়াহুড়োর কি আছে ইয়ার? এভাবে হবে না, বরং হিতে বিপরীত হয়ে যাবে। শোন, যা করতে হবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে, বুঝলি? আচ্ছা বুঝলাম, বাট এখন কি করব? মিশাতকে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই মাথায় একটা জবরদস্ত আইডিয়া আসলো আমার। আমি মিশাতকে টানতে টানতে তাড়াহুড়ো করে নিচ তলায় নিয়ে আসলাম। মিশাত বলল, আরে কি রে, কোথায় যাচ্ছিস? আরে আজব, কাজ তো হয়নি রে। আমি বললাম, মিশাত, তোকে কিন্তু ওরা চেনে না, মানে একদমই চেনে না, চেনে শুধু আমাকে। সো আমি একটা বাঁকা হাসি দিলাম। মিশাত তো অবাক হয়ে চেয়ে রইল আর বলল, কি করবি তুই? কি করতে চাইছিস বলতো আমাকে? আমি তখন বললাম, মিশাত, তোর ওই যে হিডেন স্পাই ক্যামেরাটা এনেছিস না? হ্যাঁ, ওটা তো সব সময় আমার সাথেই থাকে। তাহলেই হবে। এখন একটু হোটেলের ম্যানেজারের কেবিনে চল। ফারজানা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কি মনে হয় আমি কি তোমাকে ভালোবাসি না? আরে কি করব বলো, খুব ভয় হয় আমার। তুমি যে গেমটা খেলছো, সেই গেমটার কথা যদি কেউ জানতে পারে, খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে। এত ভীতু হলে চলে না ঈশান। তুমি টেনশন নিও না তো। আয়ান একটা বোকা ছেলে, ও কখনোই আমার জাল ধরতে পারবে না। ও ভালোবাসায় খুবই বিশ্বাসী, যাকে বলে অন্ধবিশ্বাস। 2 বছর ধরে এই বিশ্বাসটা অর্জন করেছি। আর তুমি তো জানোই যে আমি অভিনয়ে কতটা সেরা। এটা বলেই ফারজানা ঈশানের গালে একটি কিস করলো। ঈশান তার পকেট থেকে ফোনটা আর ওয়ালেটটা বের করে টি টেবিলে রাখলো আর জ্যাকেট খুলতে লাগলো। কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়তেই ফারজানা বলল, তোমার ফ্লাইটের টিকিট কেটে ফেলতে বলেছিলাম না? আরে আগে কাজ হয়ে যাক। ওহ ঈশান, হবে হবে, সব কাজ হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। খুব তাড়াতাড়ি আমি আয়নের সব সম্পত্তি নিজের নামে করে ফেলব। তারপর ফারজানা হাত দিয়ে প্লেনে ওড়াল দেওয়া বোঝালো। কিন্তু ফারজানা, ওই লোক কেন তোমার নামে সম্পত্তি লিখে দেবে বলো তো? মানে তোমার কিসের অধিকার? উইদাউট এনি রিজন? এটা তো পসিবল না। আর আমি যদি ওকে বিয়ে করে ফেলি? হোয়াট? ঈশান, জাস্ট এটা একটা খেলা, বিয়েও নকল মনে করো।
কিন্তু পেতে হলে কিছু তো করতেই হবে, কিছু ত্যাগ তো করতেই হয়, তাই না? আর শোনো, আমি না একটা প্ল্যান করেছি। ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করব, যাতে করে আমাকে বিয়ে করতে ও বাধ্য হয়। ঈশান মুচকি হেসে ফারজানার কোমর ধরে টেনে আনলো। যেই না ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে, সেই সময় রুমের বেলটা বেজে উঠল। ঈশান সশব্দে বিরক্ত প্রকাশ করলো আর বলল, কে ভাই, আসার টাইম পায় না। ফারজানা একটু মুচকি হেসে বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি। আর তোমার সাথে তো পুরো রাতটাই কাটাবো আজ, একটু ধৈর্য ধরো বেবি। তারপরে এসে দরজাটা খুলে দিল। হোটেলের কর্মচারীর ছদ্মবেশে থাকা মিশাদ বলল, মে আই কাম ইন ম্যাম? তুমি? ম্যাম, আমি হলাম এই হোটেলের কর্মচারী, আপনাদের জন্য খাবার এনেছি, আর এটা ওয়েলকাম ড্রিঙ্কস। ঠিক আছে, ভেতরে এসে রেখে যাও। শিওর ম্যাম। মিশাদ ঘরে ঢুকে আর চোখে ঈশানকে ভালো করে দেখলো। তারপর খাবারগুলো টি টেবিলে রাখতে গিয়ে দেখলো ফোন আর ওয়ালেট রাখা। মিশাদ ভাবল, বাহ, কাজ সহজ করে দিয়েছে। যেহেতু ওয়ালেট আছে, তাহলে এইটা ওই ছেলেটারই ফোন হবে। মিশা ছেলেটির ফোনটা চুরি করলো আর অ্যাপ্রন পকেটে ঢুকিয়ে নিল, আর সোফার নিচে সেই হিডেন স্পাই ক্যামেরাটা সেট করে দিল। ফারজানা আর ঈশান কথা বলাতেই ব্যস্ত থাকায় কিছুই টের পায়নি। মিশাত এর পরে বলল, ওকে ম্যাম, আমি আসছি তাহলে। কিছু দরকার পড়লে অবশ্যই জানাবেন। হুম হুম, যাও। মিশাত বের হয়ে আসার পর সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। মিশাত বলল, কাজ হয়ে গেছে, ক্যামেরা সেট করে এসেছি, আর ওই ছেলেটার ফোনটাও চুরি করেছি। তুই ফোনটা ধর, আমি আমার কাপড়টা পরে এইসব কাপড় ম্যানেজারকে ফেরত দিয়ে আসি। তুই গাড়িতে গিয়ে 2 মিনিট বস, যা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মিশাত ওয়াশরুমের দিকে চলে গেল। আমি এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কি হলো? এই মেয়ে তো দেখি এক ধাপ এগিয়ে আছে, গেল ক্যামেরা সেট করতে, আর ফোন চুরি করে নিয়ে চলে এলো। মানতেই হবে, মিশাত বলে কথা। আমি মিশাতের কথা মতো গাড়িতে গিয়ে বসলাম আর ফোনটা নিলাম। ওমা, কি সুন্দর! ফোনে লক দেওয়া নেই, আহা, দেখেও শান্তি লাগে। ফোনে থাকা ফেসবুকে ঢুকে বুঝলাম যে ছেলেটার নাম ঈশান হক। মিশাত গাড়িতে ঢুকে বলল, কি রে, তুই এখনো ফোন হাতে নিয়ে বসে আছিস কেন? তো কি করব, শুধু ফোন দেখে জানতে পারলাম যে ছেলেটার নাম ঈশান হক। এটা দিয়ে আর কি হবে ভাই? এই ফোনটা চুরি করে আনার কারণ আমি এখনো বুঝতে পারছি না। তোর বোঝা লাগবে না, ফোনটা আমাকে দে, আমি কাজে এনেছি। আমার লোকেশন ডিঅ্যাক্টিভ করে দেই আগে, না হলে আবার লোকেশন ট্র্যাক করবে। আমি ফোনটা দিয়ে বললাম, ক্যামেরাটা আমার ল্যাপটপে সেট করা আছে, ওখানে কি কি হচ্ছে সব দেখতে পাবো, এমনকি রেকর্ডও হয়ে যাবে সব। বাসায় গিয়ে দেখবো এখন, কিছু জানতে পারলে তোকে ফোনে জানাবো। আমি কিছু বলার আগেই আমার ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন দিয়েছে। হ্যালো মা। কি ব্যাপার বৌমা, কোথায় তুমি? সন্ধ্যা হতে চললো যে। ও সরি মা, রিয়েলি সরি। আসলে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। আমি মিশাতের সাথে গাড়িতে আছি মা, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, ধীরে সুস্থে এসো। আসলে আমি তোমায় কল করতাম না আদ্রিকা, কিন্তু আমি ভয় পেয়ে বললাম, কিন্তু কি মা, কিছু হয়েছে নাকি? আপনি ঠিক আছেন তো মা? মা হেসে বলল, আরে বোকা মেয়ে, আমি ঠিক আছি। আসলে আয়ান আজকে তাড়াতাড়ি বাড়িতে এসেছে, বিকালেই চলে এসেছে। এ পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু ও একটু অসুস্থ, মাথা ব্যথা করছে নাকি। সে কি, কিভাবে? মা, আপনি ওনাকে মেডিসিন দিয়েছেন? বৌমা, মেডিসিন আমি খুঁজে পাচ্ছি না। আর তোমার শ্বশুর ননদ দুজনেই তো অফিসে আছে। ও শিট, আমি তো মেডিসিন গুছিয়ে রেখেছিলাম। মা, আমি খুব তাড়াতাড়ি আসছি মা, আপনি ওনাকে হালকা কিছু খাইয়ে দিন, আমি এসেই মেডিসিন দিব। বাড়িতে আসার পর খেয়েছে, আরও খেতে হবে? হ্যাঁ মা, হালকা কিছু আর কি। আচ্ছা, তুমি রাস্তায় তাড়াহুড়ো করো না, আস্তে ধীরে এসো। 7 মিনিটের মাথায় বাড়িতে এসে পৌঁছালাম। মিশাত আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলাম। দরজা খোলাই ছিল,
ড্রয়িং রুমে ঢুকে দেখি আয়ান চোখ লাল করে সোফায় বসে আছে। দেখেই মনে হচ্ছে কতটা রেগে আছে। কিন্তু রেগে আছে কেন? আমি সন্ধ্যার পরে বাড়ি এসেছি বলে, নাকি ওনার চোখের সামনে পড়েছি বলে? হায় আল্লাহ, রক্ষা করো। আমার উপস্থিতি টের পেয়ে উনি আমার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো। আমি চোখ নামিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম সিঁড়ির দিকে। কিন্তু তখনই কিছু ভেঙে যাওয়ার বিকট শব্দ পেলাম। তৎক্ষণাৎই পেছনে ঘুরে দেখি আয়ান টেবিলে থাকা ফুলদানিটা ভেঙে ফেলেছে এবং তার চোখ অসম্ভব লাল হয়ে আছে। মারাত্মক রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। ভয়ে আমার কথা গলায় আটকে গেল। আমি বুঝতে পারলাম যে এখান থেকে এক পা এগোলেই উনি আমার গলাটা টিপে ধরবে। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আয়ান আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি ভয়ে পেছাতে লাগলাম। হায় আল্লাহ, মা এখন কোথায়? মা থাকলে বেঁচে যেতাম। এভাবে পেছাতে পেছাতে একটা সময় রান্নাঘরের দেওয়ালের দিকে চেপে গেলাম। আর পেছনের জায়গা নেই। উনি আমার কাছে এসে বাম পাশে দেওয়ালে ওনারা হাতটা রাখলো আর শক্ত কণ্ঠে বলল, কোথায় ছিলে? রানু মণ্ডলের গানের মানুষ যতটা না চমকায়, তার থেকেও বেশি চমকে গেছি আমি ওনার এই কথায়। উনি আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় ছিলাম। লাইক সিরিয়াসলি, আমি ভাবতেও পারিনি যে উনি আমাকে এটা জিজ্ঞাসা করতে পারে। আমি কোথায় থাকি বা না থাকি সেটা তো ওনার জানার বিষয় না, আর কখনো তো এটা জিজ্ঞাসাও করে নাই। তাহলে আজ কেন? আমি ড্যাব ড্যাব করে ওনার রাগান্বিত চোখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি ওনার চোখগুলো আসলেই সুন্দর। আল্লাহ অনেক যত্ন করে বানিয়েছেন তার এই চোখ জোড়া। এভাবে সিংহের মতো রেগে আছে, তাও চোখের সৌন্দর্য এতটুকুও যেন কমছে না, বরং ভয়ঙ্কর সুন্দর লাগছে। উনি শক্ত কণ্ঠে পুনরায় বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। আমি একটা ঢোক গিললাম। তার রক্তচক্ষু দেখে তো আমার এমনকি কপাল দিয়ে ঘাম ঝরছিল। তাও আস্তে করে বললাম, বন্ধুর বাড়িতে ছিলাম। এটা কি বন্ধু বাড়িতে থাকার সময়? কটা বাজে? এখন তোমার কোন বন্ধু বাড়িতে যেতে হয় শুনি? আমি চুপ থাকলাম। উনি আবারও বলেন, বন্ধু নাকি অন্য কিছু? আমার মাথায় যেন এইবার রক্ত চড়ে গেল। উনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। চোখটা নামিয়ে নিয়ে রাগটা কন্ট্রোল করে বললাম, আমার খুব ভালো একজন বন্ধু, তার বাড়িতে গিয়েছিলাম। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তাই। তখনও উনি আমার দিকে তাকিয়ে থাকলো। আমি চোখটা নামিয়ে নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে সে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায়। এর আগেও তো অনেকবার আমি বাড়ির বাইরে গিয়েছি। কই, তখন তো ওনার কোনো সমস্যা ছিল না। আজ হঠাৎ এমন প্রশ্ন কেন? প্রায় 15-20 সেকেন্ড আমার দিকে ওভাবেই তাকিয়ে থাকলেন উনি। হঠাৎই বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল আর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি চমকে গেলাম। তারপর একটা বড় করে শ্বাস ছাড়লাম। অনেকক্ষণ প্রায় দমটা বন্ধ হয়েছিলাম। মনে মনে আবারও ভাবলাম, হলোটা কি? উনি আমার জন্য হঠাৎ আজ এমনটা করলো, ব্যাপারটা কি? রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হলাম। তারপর বেড সাইড টেবিলে থাকা মেডিসিন বাক্স থেকে খুঁজে খুঁজে অবশেষে টাফনিল নামক মেডিসিনটা পেলাম। এত ভেতরে মেডিসিনটা কোন গর্দব রেখেছিল কে জানে। ওহ, আমি তো রেখেছিলাম। বাহ, একটা মলমও পেলাম, ভলিজেল। মাথা ব্যথা কমাতে এটাও ভালো কাজ করে। যাই হোক, আচ্ছা, মেডিসিন আর মলমটা কি আমি ওনাকে দিয়ে আসবো? যদি আবার রাগারাগি করে? আমাকে দেখলেই তো ওনার মাথায় রক্ত উঠে যায়। আচ্ছা, করলে করুক, এত ভয় পেলে হবে। যাই, মেডিসিনটা দিয়ে আসি। ঘর থেকে বেরোতেই দেখলাম মা এদিকেই আসছে। আদ্রিকা, এই যে পাস্তাটা নাও। মা, আমি এখন খাবো না, পরে খাচ্ছি। আরে বোকা, আয়নের জন্য। তুমি যে বলেছিলে মেডিসিন নেওয়ার আগে হালকা কিছু খেতে, তাই পাস্তাটা খাইয়ে মেডিসিনটা খাইয়ে দিয়ে এসো, যাও। মা, আপনি ওনাকে এখনো খাওয়াননি কেন? উনি এমনিতেই আমাকে সহ্য করতে পারেন না। আমার নিয়ে যাওয়া খাবার কি খাবেন উনি? কেন খাবে না? খাবে খাবে, যাও। আমার খুব ক্লান্ত লাগছে আদ্রিকা।
আমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে গেলাম। তুমি ওকে খাইয়ে বিশ্রাম নিতে যাও। তোমার শ্বশুর আর রামিসা আসলে আমাকে ডেকো। রাতের খাবার খেতে দেবো সবাইকে, কেমন? আমি হতাশ চোখে তাকিয়ে রইলাম মায়ের দিকে। উনি মুচকি হেসে চলে গেলেন। মা আমাকে এত বড় বিপদে ফেলতে পারলেন? উনি নিজেও জানেন না যে ওনার ছেলে কতটা বিপজ্জনক। একটা বড় শ্বাস নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত মন বহন করে আমি মহারাজা আয়ান চৌধুরীর ঘরের দিকে পা বাড়ালাম। এইদিকে রাবেয়া বেগম ভাবছেন, আমি ইচ্ছে করেই তোমাকে সবসময় আয়ানের কাছে রাখতে চাইছি আদ্রিকা। আমি খুব করে চাই যে আয়ান তোমার মায়াতে পড়ুক। মহান আল্লাহ তোমাদের দুজনকে এক করেছেন। তোমাদের মধ্যে ভালোবাসার জন্ম দেওয়ার দায়িত্বটাও তার। সৃষ্টিকর্তা কর্তৃক বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ তোমরা। একে অপরকে ভালোবাসতে বাধ্য হবে। আমি তো সেই দিনটার অপেক্ষায় করছি যেদিন আয়ান তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। একটা অদ্ভুত টান তোমাদের মধ্যে ঠিকই জন্ম নেবে, কিন্তু তার জন্য তোমাদেরকে একসাথে থাকা প্রয়োজন, একে অপরের চোখের সামনে থাকা প্রয়োজন। আয়ান চৌধুরীর ঘরের বাইরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজাটা খোলাই আছে মনে হচ্ছে, কিন্তু আমি কি যাব? আমার ভাবনার মধ্যেই উনি ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলেন, খাম্বার মতো ঠং হয়ে না দাঁড়িয়ে থেকে ভেতরে এসো। শিট, উনি কিভাবে বুঝলেন যে আমি বাইরে আছি? জাদু টাদু জানে নাকি? আমি আস্তে করে ঘরে ঢুকলাম। দেখলাম উনি বিছানার উপরে হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছেন। ওনার কি খুব কষ্ট হচ্ছে নাকি? ইস, আমাদের সম্পর্কটা যদি স্বাভাবিক হতো তাহলে আমি ওনার মাথায় নিজ হাতে মলমটা লাগিয়ে ওনার মাথাটা টিপে দিতাম। ধুর, আদ্রিকা, স্বপ্ন দেখা বন্ধ কর। ভুলে যাস না যে উনি আয়ান চৌধুরী। আমি বেডসাইড টেবিলে পাস্তাটা রাখলাম। তারপর আস্তে আস্তে বললাম, আপনি খেয়ে নিন, আমি ট্যাবলেট আর মলম এনেছি। উনি চোখ উঠিয়ে পাস্তার দিকে একবার তাকিয়ে বলল, ইচ্ছা করছে না, এনার্জি নেই খাওয়ার, মেডিসিনটা দাও। আরে আজব, এই লোকের কি মাথা গেছে? আরে ভাই, খেলেই তো এনার্জি আসবে নাকি? না খেলে শক্তি পাবে কিভাবে? মনে মনে এইসব বললেও ওনার সামনে এগুলো বলার সাহস আপাতত আমার নেই। আমি ধীর কণ্ঠে বললাম, একটু কষ্ট করে খেয়ে নিন প্লিজ, না হলে মেডিসিন কাজ করবে না। উনি তবুও চুপ করে আগের মতোই আছেন। একটু পর উনি রাগী কণ্ঠে বলেন, মেডিসিনটা দিলে দাও, না হলে বের হও এখান থেকে। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। কিছু একটা মনে হতেই অনেক সাহস নিয়ে বললাম, আমি খাইয়ে দিই আপনাকে। ফট করেই উনি আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন। বাহ, আমি নিজের সাহস দেখে নিজেই অবাক হচ্ছি। কিভাবে ওনাকে এত ভয়ানক কথাটা আমি বলতে পারলাম কে জানে। এখন আমার মাথাটা আর গলায় থাকবে কিনা আমি জানি না। তবে আমি তো তখনই চমকে গেলাম যখন উনি বললেন, দাও। উনি কি জানেন যে ওনার এই ছোট্ট একটা শব্দ বা এই কথাটা আমার মনে হাজারো প্রজাপতি উঠতে সক্ষম হয়েছে? হয়তো জানেন না। অতিরিক্ত প্রফুল্লতা দমিয়ে রেখে আমি পাস্তার বাটিটা হাতে নিয়ে ওনার সামনে একটা চেয়ার টেনে বসলাম। জানি না হাতটা এখন কেন এত কাঁপছে। কাঁপা কাঁপা হাতেই ওনার মুখে সামনে পাস্তাটা ভর্তি চামচ ধরলাম। উনি একবার আমার হাতের দিকে তাকিয়ে পাস্তাটা মুখে পুরে নিলেন। এভাবেই পুরো বাটিটা শেষ করলেন। ওনার খাওয়া শেষ হলে আমি ওনার হাতে মেডিসিন আর পানির গ্লাসটা দিলাম। মেডিসিন নেওয়ার পর উনি আমাকে বললেন, মলমটা নিয়ে যাও, ওটা লাগবে না। কেন? এটাই একটু কপালে মালিশ করুন না। এই মলমটা অনেক কার্যকর, রাতে ঘুম ভালো হবে আপনার। উনি ইতস্থ করে বলেন, আমি আমি মালিশ করতে পারি না। আমি মুখ ফসকে বলেই ফেললাম, আরে এটা কোনো ব্যাপার নাকি, আমি মালিশ করে দিচ্ছি। আমি অনেক ভালো করে দেন। আমার রিয়েলাইজেশন আসলো আর আমি চুপসে গেলাম। শিট, অতিরিক্ত উত্তেজনায় কি বলে ফেললাম। নিজেরই সাহস দেখে নিজেরই এখন অস্কার দিতে ইচ্ছে করছে। প্রথমে নিজে থেকে খাইয়ে দেওয়া আর এখন মলম লাগানো। বাহ আদ্রিকা, বাহ, অসাধারণ। বেশ ভালোই উন্নতি হয়েছে তোমার। আমি হঠাৎই এত ফালতু মেলো ড্রামা কেন করছি রে ভাই? এইদিকে উনিও আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছেন।
নিশ্চয় উনিও বিষয়টা আশা করেননি। উনি হয়তো ঠিকই ভাবছে যে হঠাৎই এই মেয়েটার এত সাহস কোথা থেকে আমদানি হলো। ওনার ভুরু কুচকে তাকানোর দিকে তাকিয়ে আমি একটু মেকি হেসে বললাম, আমি তাহলে যাই, কিছু লাগলে বলবেন। হ্যাঁ হ্যাঁ, যাই আমি। শুভরাত্রি। দরজার দিকে পা বাড়াতেই উনি উঁচু স্বরে বললেন, দাঁড়াও। ব্যাস, শেষ, সব শেষ। এই জন্মে আমার আর নাতি নাতনির মুখ দেখা হবে না। আজই আমার শেষ দিন। পৃথিবী বিদায় বিদায়। হ্যাঁ, হ্যালো হ্যালো। আরে রাইসা, হ্যালো। কিছু শুনতে পাচ্ছি না রে। নেটওয়ার্ক প্রবলেম। বাড়ি গিয়ে কল করছি। কলটা কাটলাম। ড্রাইভ করতে করতে রামিসা তার বন্ধু রাইসার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হওয়ায় কিছুতেই লাইনে পাচ্ছে না। রামিসার কথা মনে আছে তো? আয়ান চৌধুরীর ছোট বোন আর আদ্রিকার ননদ। ফোন নিয়ে ব্যস্ত থাকায় সামনে যে একটা গাড়ি আসছে সেটা রামিসা খেয়ালই করেনি। শেষ সময়ে সামনে তাকালে খুব তাড়াহুড়ো করে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। অপর প্রান্তের গাড়ির মালিকও বেশ বিভ্রান্ত হয়ে গাড়িটা ঘুরিয়ে দেয়। ফলস্বরূপ রামিসার গাড়িটা বেঁচে গেলেও অপর প্রান্তের গাড়িটি বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রামিসা শিট বলে গাড়ি থেকে বেরিয়ে যায় আর তাড়াতাড়ি করে ওই গাড়ির কাছে আসে। এর মধ্যেই ওই গাড়ির মালিক বেরিয়ে আসে। গাড়ির মালিককে দেখে রামিসার সহানুভূতি মাটি চাপা পড়ে, অগ্নিরূপে জ্বলে ওঠে আর বলে, আপনি? গাড়ির মালিকও যে রামিসাকে দেখে সন্তুষ্ট হয়েছে বলে মনে হয় না। সেও সজোরে বলল, তুমি? অবশ্য তুমিই তো হবে। এত রাতে তুমি ছাড়া তো কেউ এভাবে অ্যানাকন্ডার মতো গাড়ি চালাতে পারে না। হ্যাঁ, গাড়ির মালিক আর কেউ নয়, সে হলো আয়নের বেস্ট ফ্রেন্ড হিমেল। হিমেলের সাথে রামিসার আগে থেকেই সাপে নেউলের সম্পর্ক। আয়ান রামিসাকে অনেকবারই বলেছে যে হিমেল তোর বয়সে বড় হয়, আর ও তো আমার ফ্রেন্ড, একটু সম্মান দিয়ে কথা বল। কিন্তু রামিসার একটাই কথা, এই লোকটা অসহ্যকর। কেন অসহ্যকর সেটা রামিসা নিজেও জানে না। শ্যাট আপ। আমি না হয় অ্যানাকন্ডার মতো গাড়ি চালাই, আপনি কি চোখে কাপড় বেঁধে গাড়ি চালাচ্ছিলেন, নাকি চোখ বাড়িতেই রেখে এসেছেন? একদম বাজে কথা বলবে না রামিসা। আমি বাজে কথা বলি না, বুঝলেন? আমি সব সময় ভালো কথা বলি। বাজে কথা তো আপনি বলেন, সদা চিকচিকা কোথাকার। নিজে কি, হ্যাঁ, পটল কোথাকার। এই দেখুন। কি দেখবো বলো? দেখার মতো কি আছে কি, হ্যাঁ? একদম প্রশান্ত মহাসাগরের ধাক্কা মেরে ফেলে দিব বলে দিলাম। আমাকে একদম পটল বলবেন না। আই হেট পটল। হিমেল শয়তানি একটা হাসি দিয়ে পড়ল। জানি, এ কারণেই তো আরো বেশি করে বলবো পটল রানী। অসহ্য, অভদ্র। এই দেখুন, সেই থেকে দেখেই আসছি, কিন্তু আল্লাহর রস্তে এবার দেখার মতো কিছু পেলাম না, বিশ্বাস করো। আপনার সাথে কথা বলাটাই বেকার। সেম টু ইউ। আমার মতো একটা কিউট মেয়ের সাথে এভাবে মহিলাদের মতো ঝগড়া করাতে আপনার লজ্জা করে না? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে পাশের বাসার আন্টির মতো কথা বলতে তোমার লজ্জা করে না? না, করে না। চিকার বাপ কোথাকার। আমারও করে না, পটলের নানি। আপনার জীবনেও বিয়ে হবে না, অভিশাপ দিলাম। আমি ইহা বিশ্বাসের সাথে ট্রাস্ট করি যে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে চিরকুমার হয়ে কখনোই থাকবে না। বিশ্বাসের সাথে ট্রাস্ট করেন, ঠিক আছে? হিমেল খুব ভাব নিয়ে বলল, জি হ্যাঁ। জানি না ওনার ভালো লাগছে কিনা। আয়ান চোখটা বন্ধ করে শুয়ে আছে, আর আমি গত 10 মিনিট ধরে ওনার কপালে মলমটা মালিশ করে দিচ্ছি। হ্যাঁ, আমাকেই করতে হচ্ছে। ওই সময় আমাকে দাঁড়াও বলে উনি আমার হাতে মলমটা ধরিয়ে দিয়ে বলেছিল, মলমটা লাগিয়ে দিয়ে এই ঘর থেকে বেরোবে, না হলে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রাখবো, ইডিয়েট কোথাকার। তখন থেকে ওনার কপালে মলম মালিশ করে যাচ্ছি। জানি না এরকম সুযোগ আর আসবে কিনা কখনো, তাই খুব যত্ন সহকারে নিজের সবটুকু দিয়ে মলমটা লাগিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর আমি মলমের ঢাকনাটা লাগিয়ে মেঝে থেকে উঠলাম। আসলে উনি বিছানায় শুয়েছিলেন আর আমি মেঝেতে বসে মলমটা লাগাচ্ছিলাম ওনার কপালে। আমি উঠেই ওনাকে বললাম, ইয়ে, এখন কমেছে?
উনি আস্তে করে চোখটা খুলে বললেন, হুম, যাক, শুনে বেশ ভালো লাগলো। আমি আবার বললাম, আমি তাহলে যাই? উনি ওভাবেই গম্ভীর হয়ে বললেন, তো আজ এখানে থাকার পরিকল্পনা আছে নাকি তোমার? আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, না না, তা হবে কেন, আমি যাচ্ছি। বলেই আমি ওনার ঘর থেকে বের হয়ে এলাম। হুম, খাটাস কোথাকার, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। এতক্ষণ ধরে কত যত্ন করে কপালে মালিশ করে দিলাম, একটু ধন্যবাদও দিল না, আবার অপমান করে ঘর থেকে বের করে দিল। মনে মনে বকতে বকতে যেই না আমার ঘরে ঢুকতে যাব, সেই সময় কলিং বেলটা বেজে উঠল। নিশ্চয় রামিসা বা বাবা এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দেখলাম রামিসা বাংলার পাঁচের মতো করে মুখটা করে দাঁড়িয়ে আছে। গুড ইভিনিং ভাবি। গুড ইভিনিং রামিসা। কি ব্যাপার, তোমার এমন লাগছে কেন? রামিসা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আরে বলো না ভাবি, রাস্তায় হঠাৎ একটা সাদা চিকার সাথে আমার গাড়ির ধাক্কা লেগেছিল। কি আর বলবো, আজকালকার পাবলিক। হ্যাঁ, বলো কি? রামিসার কথা শুনে মাঝে মাঝে আমি নিজেও থতমত খেয়ে যাই। মেয়েটা এমন এমন আজগুবি কথা বলে, আর কোথায় যে পায় কে জানে। আচ্ছা রামিসা, তুমি ফ্রেশ হয়ে নাও, ডিনার করতে হবে তো নাকি? ভালো কথা, বাবা কোথায়? ভাবি, বাপি আজকে বাড়িতে আসবে না। অফিসে একটা বড়সড় প্রজেক্টের কাজে চলছে, প্রায় সব কর্মচারীরাই আজ সারা রাত কাজ করবে। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি মাকে ডেকে আনি। আচ্ছা ভাবি। রাতের খাবার শেষে যে যার ঘরে চলে গেলাম। আমার খুব ক্লান্ত লাগছিল, তাই একটা জবরদস্ত ঘুমের জন্য প্ল্যান তৈরি করলাম। রাত 12টা, খুবই শান্তিতে ঘুমাচ্ছিলাম, সেই সময় অভদ্র ফোনটা বেজে উঠল। ধুর, এত রাতে কোন পেঁচা কল দিছে রে? ঘুম ঘুম চোখে বিরক্তির সাথে ফোনটা ধরলাম। মিশা চেঁচিয়ে বলে উঠল, আদ্রির বাচ্চা, বেঁচে আছিস না আমি কি মরেছিস রে? খোঁজ খবর কিছু আছে তোর? আমি চোখ ডলতে ডলতে বললাম, কি সমস্যা রে ভাই? হাই রে শান্তির ঘুমটা আমার, রাতের বেলা কেন ডিস্টার্ব করতেছিস? ভাই, এদিকে তোর সব শেষ হয়ে যাচ্ছে, আর তুই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। আমি বললাম, হয়েছেটা কি? আরে, আমরা যে ক্যামেরাটা সেট করেছিলাম সেটা লাইভ আমার ল্যাপটপে দেখাচ্ছে। দেখ। তা আমাকে কি বলছিস ভাই? দেখার জন্যই তো ক্যামেরাটা সেট করেছি নাকি? তুই দেখতে থাক, কালকে আমাকে বলিস। মিশাদ বিরক্তির সাথে দাঁতে দাঁত চেপে বলল, আরে ভাই, মুখ খারাপ করাইস না কিন্তু আমার। যেটা দেখছি সেটা দেখে আমার লোমটা দাঁড়িয়ে গেছে। দূর, কি হয়েছে বলতো? ফারজানা আর ওই ঈশান ছেলেটা একসাথে আছে। তো আব্বে ঘনিষ্ঠ হয়েছে, বুঝেছিস? আর আমি প্রায় লাফিয়ে উঠলাম বিছানা থেকে, চোখগুলো বড় বড় করে বললাম, হোয়াট ডু ইউ মিন বাই? হ্যাঁ রে, যেটা ভেবেছিস সেটাই। অটোমেটিক্যালি একটা হাত আমার মাথার উপরে চলে গেল। আমি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম। সিরিয়াসলি? এটা কিভাবে সম্ভব? মানে এত দূর? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এত দূর। আমি এবার বুঝতে পারছি যে কোন টাইপের চরিত্রহীন বাজে একটা মেয়ে ফারজানা। আমি বললাম, সব রেকর্ড হয়েছে তো নাকি? হ্যাঁ হয়েছে। গ্রেট। ঠিক আছে, তুই রাখ, কালকে দেখছি আমরা। তুই ওই ভিডিওটা ভালো করে রেখে দিস সাবধানে, কারোর হাতে যেন না যায়। মিশাত হুম বলেই ফোনটা কেটে দিল। আমি খালি ভাবতে লাগলাম যে তার মানে ফারজানা ওনাকে শুধু ঠকাচ্ছে না, বেশ ভালোই ঠকাচ্ছে। আর উনি ফারজানাকে বিশ্বাস করে ভালোবেসে সব কিছু দিয়েছে। সব কিছু রিয়েলাইজ করে আমি ঘুমিয়ে গেলাম। যতই হোক, ঘুমাতে তো হবেই, না হলে কাজ করব কিভাবে? তোমার সমস্যাটা কি বলতে পারো? উচ্চস্বরে বলল আয়ান। আমার কোনো সমস্যা নেই আয়ান, সমস্যা হচ্ছে তোমার। কয়েকদিন ধরে তোমাকে কেমন যেন অন্যরকম দেখছি। আয়ান বুঝতে না পেরেই বলল, কেমন দেখছো? আমি তো একদমই ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। সকাল থেকে ফোন করছি, ফোন তুলছো না, হঠাৎ করে উধাও হয়ে যাও। সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করছো? যুব মৈত্রী পার্কে ফারজানা আর আয়ানের তুমুল বেগে ঝগড়া চলছে। ফারজানার অভিযোগ, আয়ান নাকি তাকে ঠিকমতো টাইম দেয় না,
কল ধরে না, ইগনোর করে। ঝগড়ার এক পর্যায়ে ফারজানা বলেই ফেল, নাকি তোমার ওই মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে আয়ান? মেনে নিয়েছো তুমি ওকে, তাই না? শ্যাট আপ ফারজানা, জাস্ট শ্যাট আপ। হোয়াট ডু ইউ মিন? আমি বোকা না ফারজানা। আমাকে অফিসে করতে হয়, বসে বসে সারাদিন কথা বলার মতো ফালতু টাইম আমার নেই। আর আমি 20 বছরের কলেজে পড়ুয়া নই। ঠিক আছে, বাস্তবতা বুঝতে শেখো ফারজানা। তুমি একদম কথা ঘোরাবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? কাল রাতে তো কল করেছিলাম তোমায়, ধরনি কেন? ফারজানা এবার একটু থতমত খেলেও শক্ত হয়ে তারপর বলল, প্লিজ আয়ান, তুমি এসব বিষয়ে আমার সাথে মাথা ঘামাতে এসো না। আই অ্যাম নট ইয়োর ওয়াইফ। আমি তোমার গার্লফ্রেন্ড। আমি তোমার বউ হলে তুমি এইসব বিষয়ে কথা বলতে পারতে। আয়ান একটু এগিয়ে গিয়ে চোয়ালটা শক্ত করে বলো, কি বলতে চাচ্ছ? খোলাখুলি বলো। ভালো করেই জানো যে প্যাচ মার্কা কথা আমি পছন্দ করি না। তুমি আমায় বিয়ে কবে করবে? উত্তরের অপেক্ষা করছে ফারজানা। আয়ান কিছুক্ষণ সন্দিহান চোখে তাকালো, তারপর বলল, তুমি হঠাৎ বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছো কেন? ফারজানা একটু আশেপাশে তাকিয়ে বলল, আয়ান, তোমাকে আমি ভালোবাসি। ওই মেয়েটা তোমার বাড়িতে থাকে, ভয় হয় আমার। আয়ান ভুরু কুঁচকে বলল, তো কিসের ভয়? না মানে তুমি যদি ওই মেয়েকে। আমাকে তোমার এমন মনে হয়? আচ্ছা শোনো, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। আয়ান গম্ভীর হয়ে বলল, বাসি। ফারজানা খুশিতে গদগদ হয়ে বলল, তাহলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বিয়ে করব আমরা খুব তাড়াতাড়ি। আয়ান এবার রাগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আদ্রিকাকে ডিভোর্স না দিয়ে আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আজব। আইন অনুযায়ী ওকে তো আগে ডিভোর্স দিতে হবে। অন্তত পক্ষে 2 মাস তো সময় লাগবেই। আর আমি তো এমনিতেও আজ উকিলের কাছে যাব বলেছি। ফারজানা তাচ্ছিল্য হেসে বলল, আদ্রিকা? এখন ওকে নাম ধরেও ডাকা শুরু করেছো? বাহ। ফারজানার, আমার মেজাজ কিন্তু খারাপ করো না। সবই বুঝতে পারছি, এখন তুমি 2 নৌকায় পা দিয়ে চলতে চাও, তাই তো? আয়ান এবার হুঙ্কার দিয়ে বলল, ফারজানা, এইদিকে বাড়িতে সেই তখন থেকেই বড়া বানানোর চেষ্টা করছে, কিন্তু খামিরটা মনই মতো হচ্ছে না। কখনো বড়া বানায়নি। আমি আর আমার ননদিনীর খুব ইচ্ছা, সে নাকি বড়া খাবে। কি আর বলবো, ইউটিউবে ভিডিও দেখে চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে মনে হলো কে যেন আমার চোখটা চেপে ধরেছে। আমি খুব ভালো করেই জানি এই কাজটা কে করেছে। চোখ থেকে হাতটা সরিয়ে দেখলাম সে আমার প্রিয় ননদ রামিচা। রামিচা খিলখিলিয়ে হেসে বলল, কিভাবে, ভয় পেয়েছ? আরে না, ভয় পেতে যাব কেন? আমি খুব ভালো করেই জানতাম যে তুমি এটা। এটি বলেই আমি আমার কাজে মন দিলাম। রামিসা তখন বলল, অন্য কেউ তো হতে পারতো। আমি একটু মজা করে বললাম, এই বাড়িতে তুমি ছাড়া কে এমন কি বিচ্ছু আছে শুনি? রামিসা কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাবি, আসলে এই বাড়িতে মা আর রামিসাই আমার সবচেয়ে আপন হয়ে গিয়েছে। রামিসা যে আমার ননদ তা আমি মাঝে মাঝে ভুলেই যাই। মনে হয় সে আমার আপন বোন। বাবা আগে জোর করে রামিসাকে অফিসের কাজে লাগালেও এখন আমার জন্য রামিসাকে কেউ বাড়ি থেকে সরাতে পারে না। সারাদিন আমার সাথেই খুনসুটিতে মেতে থাকে। মা তো একদিন হতাশ হয়েই বলে দিল, আগে মনে হতো এখন এখন থেকে আমার 2 মেয়ে হয়ে গেল, আর এখন মনে হয় বাড়িতে সারাদিন 2 ব্যাঙ লাফিয়ে বেড়ায়। সেদিন মায়ের কথায় আমরা দুজনেই হাসতে হাসতে ছোপা থেকে পড়ে গিয়েছিলাম। আমার ভাবনার মধ্যেই রামিসা বলল, ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ আর এতগুলো ভালোবাসা। কেন? রামিসা অসহায় মুখ করে বলল, কারণ কতদিন থেকে মাকে বলছি যে বড়া বানিয়ে দাও, কিন্তু মার নাকি সময় নেই। আবার ভাইয়াকে বাইরে থেকে আনতে বলে ভাইয়া শক্ত হয়ে বলে, এগুলো আনহেলদি খাবার রামিসা। আবার বাবাকেও না করে দিয়েছে জানো। আমি মুচকি হাসলাম। পরেক্ষণে একটু অসহায় মুখ করে বললাম, রামিসা, আমি আগে কখনো এইসব বানাইনি। খেতে খুব একটা ভালো হবে বলে মনেও হয় না। খেতে পারবে তুমি? ভাবি, তুমি যেমনই বানাবে আমি তেমনটাই খাবো,
কোনো সমস্যা নেই। আমি বললাম, রামিসা, মাকে বলি, তাহলে আমাকে শিখিয়ে দেবে, আমি আরো ভালো করে বানাতে পারবো। রামিচা চমকে উঠে বলল, কখনো না, প্লিজ ভাবি, মা জানতে পারলে আমাকে মাটিতে ঘেঁটতে দেবে একেবারে। ওর কথা শুনে আমিও ফিক করে হেসে দিলাম। এভাবে বিভিন্ন বিষয়ে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। বড়া বানাতে বানাতে দুই ভাবি ননদ মিলে খুব মজা করছিলাম। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। রামিচা বলল, ভাবি, আমি দেখে আসছি, তুমি বানাতে থাকো। আমি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলাম যে কে এসেছে। এই সময় তো কারোর আসার কথা নয়। এই ভর দুপুরে দরজা খুলে রামিসা দেখল আয়ান দাঁড়িয়ে আছে। আমিও দেখলাম আয়ানের টাইটা ঢিলা করা, চোখে মুখে হতাশার ছাপ। শার্টের উপরে দুইটা বোতামও খোলা আছে, হাতটাও ঠিক নেই, একদম বাজে অবস্থা। ভাইয়া, তুই এমন কেন দেখাচ্ছে? অফিসে যাসনি আজ? আমিও তখন কাজ বাদ দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম যে সত্যি তার অবস্থা খুবই খারাপ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টা বাজে। এই ভর দুপুরে তো তার আসার কথা নয়। আয়ান রামিসাকে কিছু না বলেই বড় বড় পা ফেলে রুমের দিকে যেতে লাগলো। আর যাওয়ার সময় একটু চোয়ালটা শক্ত করে খালি আমার দিকে এক পলক তাকালো। আমি ভয়ে ঢোক গেলাম। রামিসা ভড়কে গিয়েছে। উনি যাওয়ার পর রামিসা বলল, বিষয়টা কি হলো ভাবি? এ অবস্থা কেন? আমি ঘাড় উচালাম, অর্থাৎ আমারও জানা নেই। রামিসা আবারও বলল, ভাবি, তুমি আবার উল্টাপাল্টা কোনো কাজ করো নাই তো? আমি রান্নাঘরে যেতে যেতে বললাম, আমার তো দেখেই মনেই হয় না ওনার সাথে, আর ওনার সাথে তো কখনো দেখাও হয় না, কখনোই দেখা হয় না। ভোরবেলা উনি চলে যান অফিসে, আর রাত 9টার পরে বাড়িতে ফেরেন। এমনিতেও ওনার সামনে যেতে চাই না আমি। এসব বলেই কড়াইয়ের দিকে তাকিয়েই অসহায় মুখ করে বললাম, আমি জানি আমাকে দেখলেই ওনার মেজাজটা খারাপ হয়ে যায়, আমাকে একদমই সহ্য করতে পারেন না। এ কারণেই তো যতটা সম্ভব ওনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। রামিসা দীর্ঘ শ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে থাকলো। আমিও চোখটা উঠিয়ে রামিসাকে বললাম, যাই হোক, তোমার মতো একটা বোন পেয়েছি, এর থেকে বেশি আর কি লাগে বলো? এটা শুনে রামিসাও মুচকি হাসলো আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আসলে এই বাড়িতে এসে আমি যদি কিছু পেয়ে থাকি, তাহলে সেটা একমাত্র সত্যিকারের মা পেয়েছি, যাকে দেখলে আমার শাশুড়ি মনেই হয় না। একটা সত্যিকারের ছোট বোন পেয়েছি, যার সাথে সারাটা দিন হাসি খুশিতে পার করা যায়। হয়তো একটা প্রিয় সঙ্গী পাওয়াটা আমার ভাগ্যে ছিল না, এ কারণেই। যাই হোক, সবার তো আর সবকিছু ভালো থাকে না। রামিসাকে বলাগুলো খেতে দিয়ে আমি ট্রেতে চা আর কফি দুটোই নিয়ে ওপরে আসলাম। মায়ের ঘরে চাটা দিলাম আর ট্রে সহ কফি হাতে নিয়ে আয়নের রুমের দিকে এগোতে থাকলাম। আমি জানিনি যে উনি বিকালবেলা কফি খেতে খুব পছন্দ করেন। অফিসে থাকলে তার বিয়ে নিলয় তাকে বানিয়ে দেয়। জানি না সে আমার হাতের কফিটা খাবে কিনা, তাও আমি আমার দায়িত্বতে অবহেলা করতে পারি না। একটু একটু করে আগাচ্ছি আর ভয় পাচ্ছি। তারপরে ওনার ঘরের সামনে গিয়ে দরজায় একটু হাত দিতেই দরজাটা খুলে গেল। বুঝতে পারলাম যে দরজাটা লক করা হয়নি, শুধু আলগা করে লাগানো হয়েছে। ওনার ঘর প্রায় লক করা থাকে না, এটা আমার খুব ভালো লাগে। বাড়িতে তো বাইরের কেউ নেই যে দরজা নক করে রাখতে হবে। আমি রুমের ভেতরে পা রেখে দেখলাম যে উনি এখনো ড্রেসটা চেঞ্জ করেনি, ওভাবেই বারান্দায় চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বসে আছেন। আমি বুকে অনেকটা সাহস জমিয়ে আস্তে করে বললাম, আসবো? ওনার সাথে কথা বলতে গেলেই আমার সবসময় ভয় নিয়েই কথা বলতে হয়। উনি চোখটা মেলে তাকালেন, কেমন জানি একটা অদ্ভুত দৃষ্টি ঠেকলো আমার কাছে। তারপর তিনি উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয় চোখে নামিয়ে নিলাম আর একটু করে পেছাতে লাগলাম। তারপর হঠাৎ করে সে অনেকটা কাছে চলে এলো আমার। আমি সাহস করে চোখটা নামিয়ে বললাম যে, আপনার কফিটা দিতে এসেছিলাম, আপনি তো এই সময় কফি খান। তাকে দেখে মনে হলো না যে সে আমার কথাটা শুনতে পেয়েছে বা শোনার চেষ্টা করেছে। আমি মাথা নিচু করেই রইলাম। বুঝতে পারলাম যে সে এখনো আমার দিকেই তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে সে আমার কাছ থেকে ট্রেটা নিল। পরিস্থিতি বুঝতে না পেরে
আমি ঘর থেকে বেরোনোর চেষ্টা করলাম। ভাবলাম কফিটা নিয়েছে, এখান থেকে আর চলে যাওয়াই ভালো। থেকে আর লাভ কি? দরজা থেকে বের হওয়ার আগেই একটা হ্যাঁচকা টান অনুভব করলাম। আয়ান আমাকে হ্যাঁচকা টান দিয়ে হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। তাকিয়ে দেখলাম সে আমার মুখের সামনে এসে গেছে। আর একটু কাছে এসে শক্ত করে ধরে রক্তচক্ষু নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, তোমার সমস্যাটা কি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি আবার কি করলাম? হোয়াট? ওয়েট, এই উদ্ভট গন্ধটা কোথা থেকে আসছে? উনি আবারও বলল, তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? কি চাও তুমি আমার কাছে? ভালোবেসেছিলাম তোমায়। তুমি এমন কেন করলে? এই কাজটা তুমি একদমই ঠিক করনি ফারজানা। ফারজানার নামটা শুনে আমি বুঝতে পারলাম যে কোনো একটা গন্ডগোল আছে। উনি আমার সাথে কথা বলছেন, আমার দিকে তাকিয়ে কথা বলছেন, অথচ নাম বলছেন ফারজানার। এতক্ষণে আমি বুঝতে পারলাম যে উনি নেশায় আছেন। আরও বুঝলাম যে এতক্ষণ ধরে বলা কথাগুলো আমার জন্য ছিল না। এই গন্ধটার কারণও বুঝতে অসুবিধা হলো না। তিনি বাইরে থেকে ড্রিঙ্ক করে এসেছেন, এজন্যই বাড়িতে ঢোকার পরই এমন লাগছিল। তারপর সাহস করে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি ঠিক নেই, একটু শান্ত হন। বলতে না বলতেই উনি আমার উপরে পড়ে গেলেন। বুঝতে পারলাম যে অজ্ঞান হয়ে গেছে। তারপর আস্তে করে তাকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। তিনি তখনও বিড়বিড় করছেন। কি বলছে সেটা শোনার জন্য ওনার মুখের কাছে কান নিয়ে গেতে গেলাম। শুনতে পেলাম তিনি বলছেন, তুমি এমন করতে পারো না, কখনোই না, অসম্ভব। তুমি এমন করতে পারো না ফারজানা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, উনি কি কিছু জানতে পেরেছেন? এমন করছেন কেন? এসব ভাবতে ভাবতেই তার পায়ে থাকা জুতাটা খুলে দিলাম। টাইটা খুলে হাতের থেকে ঘড়িটাও খুলে দিলাম। এরপর তার দিকে তাকালাম আর ভাবলাম, শার্টটা তো একদমই নোংরা হয়ে গিয়েছে, অ্যালকোহলের গন্ধ আসছে। এটা কি খুলে দেব? পরে ভাবলাম, না, উনি যদি জানতে পারে আমি ওনার জামা কাপড় খুলেছি, বিষয়টা ভালোভাবে নেবেন না। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেও দিতে পারে। এসব ভেবে আর কিছুই করলাম না। শুধু একটা পাতলা চাদর তার গায়ে দিয়ে দিলাম। চলে আসতে যাব, ওই সময় খেয়াল করলাম তার শার্টের বুক পকেটে একটা কাগজের অংশ বের হয়ে রয়েছে। আমি কাগজটা হাতে নিলাম, খুলে দেখলাম এটা ডিভোর্স পেপার। বুকটা ধক করে উঠল। খুব কষ্ট পেলাম, যেন মনে হচ্ছিল চারপাশটা অন্ধকার হয়ে আসছে। কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। অসহায় মনে হচ্ছিল নিজেকে, এবং ভাবলাম যে তাহলে উনি ডিভোর্স দেবেন আমাকে? একজন মা পেয়েছি, একজন বোন পেয়েছি, একজন বাবা পেয়েছি। এই সব কিছু রেখে তাহলে আমাকে চলে যেতে হবে? এই বাড়ি থেকে কিভাবে যাব? আমি কিভাবে থাকবো এই মানুষগুলোকে ছাড়া? একটা পবিত্র সম্পর্ক ভাঙা কি এতই সহজ? কবুল শব্দটার কি কোনো শক্তি নেই? এই বাড়ির মায়া ছাড়িয়ে আমি কিভাবে থাকবো? উনি আমাকে না মানলেও দিনে একবার তো ওনার চোখের দেখা পেতাম। তাকে না দেখে কিভাবে থাকবো? খুব অশান্তি লাগছিল নিজেকে, আর কেমন জানি অস্থির লাগছিল। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে ভাগ্যের ওপরে সব ছেড়ে দিলাম। কাগজটা তার পকেটে একইভাবে রেখে ঘর থেকে বের হয়ে নিজের ঘরে এলাম। ঘরে এসে বিছানার উপরে ধপ করে বসে পড়লাম। চোখ দিয়ে অজান্তেই দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল।